কাজটা একটু ইম্পর্টেন্ট, শুধু বুঝতে হবে কারণ এটা প্র্যাকটিস করার আমরা অনেক সময় পাবো। পুরো কোর্স জুড়ে আমরা এটাই প্র্যাকটিস করব, ফাংশন। এটার বিভিন্ন রূপ আছে। আজকে জাস্ট ডেফিনেশনগুলো দেখি। আমরা একটা নতুন প্রজেক্ট নিব। নতুন প্রজেক্টের নাম কি দিব কে জানে? নতুন প্রজেক্ট, ঠিক আছে, নতুন প্রজেক্ট নাম দিয়ে দিলাম। ওকে, এখানে আমাদের কনসোল অ্যাপ্লিকেশনের মেইন উইন্ডোটা পেয়ে গেছি। তো আমাদের যেটা করতে হবে, কনসোলে কাজ করতে গেলে কোনো কথা নাই, শুরুতে একটা রিড কি আমরা বসাই দিব, কারণ এটা আমাকে বসাইতে হবেই, তাই না? ওকে, এবার আমরা এখানে একটা আউটপুট দিই, কনসোল ডট রাইট লাইন এবং এটা কপি করি। হ্যাঁ, থ্যাংক ইউ। কপি করে আমরা এখন একটা ফাংশন বানাবো। ফাংশন বানাইতে গেলে আমাদের মেইনটা একটা ফাংশন না? যদিও আমরা ফাংশন ভালোভাবে বুঝি না, কিন্তু শুরু থেকে আমরা বলতেছি যে মেইনটাও একটা ফাংশন। তো ফাংশনের ভিতরে বানানো যাবে না, ফাংশন বানাইতে গেলে অবশ্যই বাইরে বানাইতে হবে। এবং আমি আপনাদের আগে থেকেই বলতেছি যে স্ট্যাটিক ব্যাপারটা আপনারা আপাতত অ্যাভয়েড করেন, এটাকে মাথায় নিয়ে আসেন না। স্ট্যাটিক আমরা এখন দেখবো না, আমরা একদম কোর্সের শেষের দিকে স্ট্যাটিকটা ক্লিয়ার করব। তো এখানে আমরা একটা ফাংশন বানাতে গেলে মেনের মতো করে বানাই, ভয়েড। তারপর মেন তো আর নাম দিতে পারবো না, যে কোনো একটা নাম দিতে হবে, তাই না? গত ক্লাসে আমি একটা ব্যাপার স্কিপ করছি যে নাম দিব কিভাবে। আপাতত ফাংশনের নাম দেই এফএনসি এবং ব্র্যাকেট শুরু করে শেষ করে দেই প্যারেনথেসিস। এটা হচ্ছে ফাংশনের সিম্বল। তার মানে ফাংশন হচ্ছে একটা স্পেসিফিক কোড ব্লক যার একটা নাম আছে। এই নামটা দেওয়ার নিয়ম ফাংশনের ক্ষেত্রে, ভেরিয়েবলের ক্ষেত্রে, আইডেন্টিফায়ার ক্ষেত্রে, ক্লাসের ক্ষেত্রে অথবা ডাটাবেসের ফিল্ডের ক্ষেত্রে সব ক্ষেত্রে সেম। নিয়মটার কম্পালসারি কিছু এলিমেন্ট আছে, সেটা হচ্ছে অবশ্যই এটা ক্যারেক্টার দিয়ে শুরু করতে হবে। যে কোনো ভেরিয়েবল অথবা ফাংশনের নাম কি দিয়ে শুরু করতে হবে? 1 2 3 4 দিয়ে শুরু করতে পারবেন না, তবে ফলোইং ডিজিট থাকতে পারে, add 1 add 2, ঠিক আছে, ক্যালকুলেট 1 ক্যালকুলেট 12, এইভাবে ফলোইং ডিজিট থাকতে পারে। এই নামের মাঝখানে কোনো স্পেস অথবা স্পেশাল ক্যারেক্টার বসা চলবে না। স্পেশাল ক্যারেক্টার কি? প্লাস মাইনাস স্টার হ্যাশ এই টাইপের ক্যারেক্টার কিছুই বসা চলবে না, শুধুমাত্র A to Z এই টাইপের ক্যারেক্টার হইতে হবে। তবে হ্যাঁ, আপনি আন্ডারস্কোর ইউজ করতে পারবেন, এটা কিছু রিকমেন্ডেশন আছে। ফার্স্ট রিকমেন্ডেশন নামটা সবসময় রিলেটিভ নাম রাখবেন, মানে রিলেটেড নাম। ফার্স্ট নেম, এটার নাম আপনি এফএন রাখেন না, কারণ 6 মাস পর যখন আপনি ওপেন করবেন আপনি আর বুঝবেন না এফএনটা কি হয়। অতএব এটা ফার্স্ট নেম। এখন মাল্টিপল ওয়ার্ড যখন চলে আসবে তখন মাঝখানে আপনি আন্ডারস্কোর দিতে পারেন, তবে এখন সবচেয়ে বেশি ইউজ হয় ক্যামেল লেটার। ক্যামেল লেটার হচ্ছে ফার্স্ট নেম, ফার্স্টটা ছোট হাতে, নেমের এনটা বড় হাতে। ফার্স্ট নেম অফ স্টুডেন্ট, ফার্স্ট সব ছোট হাতে, নেমের এন বড় হাতে, অফের ও বড় হাতে, স্টুডেন্টের এস বড় হাতে। এটা হচ্ছে ক্যামেল লেটার, এটা এখন সবচেয়ে বেশি পপুলার। বুঝা গেছে ব্যাপারটা? ফার্স্টের এফ ও স্মল। হ্যাঁ, ওকে। এরপর আরো কিছু রিকমেন্ডেশনের নামটা খুব বেশি বড় করবেন না। নামটা দেখা গেছে যে কম্পাইলার 32 ক্যারেক্টার পর্যন্ত ডিফারেনশিয়েট করতে পারে। তার মানে কোন একটা ভেরিয়েবল যদি হয় 32 সেম ক্যারেক্টার এ, আর একটা যদি হয় 32 সেম ক্যারেক্টার বি, তাহলে দুইটা ভেরিয়েবল আসলে আলাদা না, সেম। এবং সি শার্প, পিএইচপি, জাভা এই টাইপের ল্যাঙ্গুয়েজগুলো কেস সেনসিটিভ, মানে ছোট হাতের এ আর বড় হাতের এ আলাদা। কেস সেনসিটিভ ছাড়া ল্যাঙ্গুয়েজ হচ্ছে ভিবি। আর কি আছে টুকটাক থাকতে পারে, আমি সেগুলোতে কাজ করি নাই, যেগুলোতে কাজ করছি সেগুলো শুধু বললাম। তাহলে নামকরণের ব্যাপারটা দেখলাম, ফাংশনের নামের ক্ষেত্রেও সেম ব্যাপার অ্যাপ্লিকেবল। বোঝা গেছে যে নামটা আমরা দিব, যদিও এখানে আমি একটা বড় হাতের দিয়ে দিছি। ওকে, ফাংশনে যেহেতু মাল্টিপল ওয়ার্ড আসার চান্স নাই, সাধারণত আমরা প্রথমটা বড় হাতের লিখি। তো এগুলো একটু কমপ্লিকেটেড ইস্যু, এটা জাস্ট মুখস্থ করে বা বুঝেই হবে না, এটা আপনার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। ফাংশনের নাম দেওয়ার ক্ষেত্রে আবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হচ্ছে শুরুর ক্যারেক্টারটা বড় হাতের দেয়া। বোঝা গেছে? আর সব ভেরিয়েবল, ফাংশন, ক্লাস সবকিছুর নামকরণের ক্ষেত্রে আপনি সেম ম্যাটারটা ইউজ করবেন। যদি কনফিউজ থাকেন গ্রুপে একটা পোস্ট দিবেন বা আমাকে একটা ফোন দিবেন বা একটা মেসেজ দিয়ে রাখলেন, আমি ফ্রি টাইমে মেসেজের অ্যান্সার দিয়ে দিব। তবে যেই কোশ্চেনের অ্যান্সার একটা দুইটা কথাই দেওয়া যায় সেগুলো আমি সাধারণত দিব, তাই না? 5-10 মিনিট তো আর ফোনে বোঝানো সম্ভব না, অতটা সময় পাওয়া যাবে না। তো আপনারা কেউ মনে হয় কনফিউজ হন না, সবাই সবকিছু পারেন, অথবা আসি বসি চলে যাই। কিন্তু আমি এটাও তো হওয়া সম্ভব না, কারণ এখানে তো নাস্তা দেওয়া হয় না, তবে নাচ গানের ব্যবস্থা নেই। আমি আসলে বুঝতে পারতেছি না আপনাদের ব্যাপারটা, আমিও কনফিউজ। ওকে,
তাহলে ফাংশন হচ্ছে একটা কোড ব্লক। কোড ব্লক মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু এবং শেষ, এর মাঝখানে আবদ্ধ কোডগুলা। এই শয়তানগুলো হয় একসাথে রান করবে, না হলে কেউ রান করবে না। বোঝা গেছে ব্যাপারটা? এই গ্রুপটাকে এখানে বলা হয় কোড ব্লক। একটা কোড ব্লকের ভিতরে আরো সাব কোড ব্লক থাকতে পারে, আরো সাব কোড ব্লক থাকতে পারে, সেটাতে কোনো ইস্যু নাই। এখন কথা হচ্ছে আমরা মেইনের মতো কপি করে একটা ফাংশন বানাইছি, তাই না? এবং এই ফাংশনের ভিতরে আমি আবার রাইট লাইন করব, কিছু একটা আউটপুট দেওয়ার চেষ্টা করি। এখানে আমরা বলবো আই অ্যাম নট অল রাইট। এবার আমার একটা প্রোগ্রাম দাঁড়ায় গেছে, খুবই ছোট প্রোগ্রাম, বাট আমরা টোটাল প্রোগ্রামটা দেখতেছি 3টা আউটপুট আছে, তাই না? 3টা আউটপুট আছে। এবার আমরা রান করে দেখি কয়টা আউটপুট পাই। কয়টা আউটপুট পাইছি? 2টা। তার মানে ফাংশনের ব্যাপারে আরেকটা স্টেটমেন্ট বলা যেতে পারে, সেটা হচ্ছে ফাংশন লাইন বাই লাইন এক্সিকিউশনের মধ্যে পড়ে না। এখানে যেমন এটা এক্সিকিউট হয়, দেন এটা এক্সিকিউট হয়, দেন এটা এক্সিকিউট হয়। যেহেতু প্রোগ্রামটা অটোমেটিক মেইন থেকে শুরু হয়, সেহেতু মেইনের ভিতরে সব কোড কাজ করে। আলাদা ফাংশন লিখলে কোনো লাভ হয় না। সেক্ষেত্রে ফাংশনের আরেকটা মজার ব্যাপার আছে, যে ফাংশন আসলেও কখনো রান হয় না। কম্পাইল যখন হয় প্রোগ্রাম যখন রান করে, তখন নর্মাল কোডগুলো রান করে মেইনের ভিতরে। ফাংশনটা শুধু সে জেনে রাখে, হ্যাঁ আমার এফএনসি নামে একটা ফাংশন আছে। এটা তখনই রান হয় যখন এটাকে আমি কল করি। তাহলে আমি যদি এটাকে কল করি, এটা শুধু নাম যেহেতু আছে, নাম ধরে ডাকলেই কল হয়ে যাবে। এটা একটা স্টেটমেন্ট। ফাংশন কল করাটাও একটা স্টেটমেন্ট, সেমিকোলন দিয়ে দিলাম। এবার যদি রান করি, দেখবো যে তিনটাই আসছে। 3টা আউটপুট আসছে না? ওকে, সেটা পরে বলতেছি। এখন আর একটা মজার ব্যাপার বের হয়েছে, সেটা হচ্ছে ফাংশনটা যতবার খুশি কল করা যায়। কয়বার কল করছি? ওকে, 4 বার। তাহলে কোথায় কাজ করছে ফাংশনটা? ফাংশনের জায়গায়, নাকি আমি যেখানে কল করছি সেই জায়গায়? রাইট। তাহলে ফাংশনকে যেখানে কল করা যায় সেখানেই সে কাজ করে এবং যতবার খুশি কল করা যায়। তাহলে আমরা শুরুতে একবার কল করে নিই এবং শেষে একবার কল করে নিই। এবার রান করে দেখি। শুরুতে একবার ফাংশনের আউটপুট আসছে, দেন নর্মাল, দেন ফাংশনের আউটপুট যতবার কল করছি, দেন নর্মাল একটা আউটপুট, দেন আবার ফাংশনের আউটপুট আসছে, তাই না? তাহলে ফাংশন আমরা কি কাজে লাগাবো? ধরে নেই আমার সফটওয়্যারটাতে 400 আলাদা আলাদা জায়গায় ইমেল করতে হবে অ্যাডমিনকে, যে এমন একটা ঘটনা ঘটছে। আমার সফটওয়্যারটা অনেক বড়, 400 জায়গায় প্রবলেম হতে পারে। প্রবলেম হলে সে অ্যাডমিনকে ইমেল করবে, কারণ এটা ইউজার সব ইউজারকে বলতে নাই। বোঝা গেছে ব্যাপারটা? যেমন একবার হাসপাতাল থেকে রোগী পালাই গেছে, ওকে সবাই ধরে আছে, ধরে এনে বলছে কি হয়েছে, পালাইছো কেন? বলছে না, ওইখানে নার্স বলতেছিল যে এটা সহজ অপারেশন, কিচ্ছু হবে না, কোনো সমস্যা নাই। তো ভালো কথা বলছে, আপনাকে ইন্সপায়ার করছে, সাহস দিছে। বলছে না, আমাকে বলে নাই তো, ডাক্তারকে বলতেছিল যে অপারেশন করবে, তাকে বলতেছিল, ওই জন্য ধরে পালাইছে। তো এই কথাটা তার ওইখানে বলা উচিত হবে, ডাক্তারকে আলাদা করে বলা লাগতো। এখন আমাদের সফটওয়্যারও অনেক ইরোর আছে যেগুলো ইউজারকে বলা যাবে না, ঠিক আছে? কোনো সফটওয়্যারে ইরোর ফ্রি না, বাগ ফ্রি না। কিন্তু কথা হচ্ছে ইউজার যেটাতে শুরুতে ইউজ করবে সেইটা আমার বাগ ফ্রি রাখতে হবে। দেন বাকিগুলো আমি ডেইলি একটা আপডেট দেবো। আর ইউজারকে বলবো সিকিউরিটি প্যাচ, ভাইরাস আপডেট হয়েছে, এগুলো বলবে, ঠিক আছে? আমি তো ক্লায়েন্ট যখন ফোন করে আমি ব্যস্ত থাকি, আরে ভাই আপনার পিসিতে ভাইরাস ধরছে, আপনি নতুন করে পিসি সেট আপ দিয়ে সফটওয়্যারটা আবার সেট আপ দেন। তো এতে করে আমি কিছুক্ষণ সময় পাই, 1-2 দিন সময় পাই। কারণ সাধারণত দেখা যায় যে বড় বড় কোম্পানির এমপ্লয়িরা চোর বাটপার টাইপের হয়। এরা সারাদিনে যদি একটা ইমেল করে, ওই দিন আর কোনো কাজ করতে চায় না। তো ও যদি পিসিটা নতুন করে ফরম্যাট দেয়, এটাই মানে সে 7 দিন নষ্ট করবে। 7 দিন নষ্ট করবে যদি সরকারি জব টাইপের হয়, যাদের প্রভিডেন্ট ফান্ড আছে, চাকরি যাবে না, এই টাইপের ইস্যু আছে, তাহলে মিনিমাম 7 দিন সময় পাবে। 7 দিনের আগে সে আর ফোন দিবেন। দেখ, এগুলো কিছু টেকনিক, এগুলো আপনি রিয়েল লাইফ থেকে শিখে যাবেন, সবকিছু সুবিধা নিতে হবে। বুঝলেন এই ব্যাপারটা? আবার আমরাও যদি চুরি করি তাহলে হবে না ওদের মতো। এখন যেটা হচ্ছে ইস্যু, যে ফাংশনটাকে যেখানে খুশি কল করা যায়, যতবার খুশি কল করা যায়, এ থেকে আমি কি পাইলাম, এর রাজনৈতিক ফায়দা কি? ক্লাসিক্যাল নোয়াখালী আছে একজন না, নোয়াখালী থাকলে একটা কোশ্চেন আসা উচিত যে লাভ কি, এটা করে আমার লাভ কি? এই জন্য ক্লাসে নোয়াখালী থাকলে সুবিধা। হ্যাঁ, আর নোয়াখালী কি আপনি জানেন? ওই যে একটা দ্বীপে একটা গাছ ছিল, এপাশে পানি, এপাশে ডাঙ্গা। এটার পাতা পানিতে বললে হয়তো কুমির, আর ডাঙ্গাতে বললে বাঘ হয়ে যেত। এখন ছিল একটা নোয়াখালী, যেটা মাঝামাঝি করবে ওটাই নোয়াখালী, ঠিক আছে? তো কিছু জায়গায় যখন 8-10 জন লোকের ভিড় হবে মিনিমাম, আপনি এই টাইপের কথা বললে দেখবেন নোয়াখালীর লোকটাই জিজ্ঞেস করে বসবে ওই কথাটা মাঝখানে বললে কি হবে।
ও এটা জিজ্ঞেস করে বলবে, এইভাবে আপনি আইডেন্টিফাই করতে হবে। যাই হোক, আমি নিজেও অর্ধেক নোয়াখালী রাগ করার কিছু নেই। আচ্ছা, তাহলে এটা লাভ কি? ওই যে বলছিলাম সফটওয়্যারটা 400 জায়গায় ইমেল করে, তো 400 জায়গায় ইমেলের কোড লিখতে গেলে মিনিমাম 20-25 লাইনের কোড আমাকে লিখতে হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে ইমেলটা যদি না যায়, যদি নেটওয়ার্ক না পায়, যদি যাকে পাঠাচ্ছে সে যদি অ্যাভেলেবল না থাকে, অনেক ধরনের ইমেল হতে পারে, হাজার হাজার। তো 400 জায়গায় কোড লিখতে গিয়ে আমার বারবার কলিজা কাঁপবে, যতই সিম্পল কোড হোক, কারণ ভুল হলে আমাকে তো 400 জায়গায় আপডেট করতে হবে, তাই না ব্যাপারটা? তো দেখা যাচ্ছে যে ওই কোডটা কমপ্লিট করে আমি ওটার দিকে তাকাই আছি, খাচ্ছি না, যাচ্ছি না, কোথাও ভুল হইতে পারে, এইরকম একটা প্রবলেম হয়ে যায়। সেই কোডটা আমি ফাংশনে করে রাখি, যেহেতু ফাংশন এক লাইনে কল করলেই হয়ে যায়। তার মানে ফাংশনটা কাজ করে কিভাবে? ধরে নেই আমার এই ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল আছে, ধরে নিতে তো অসুবিধা নাই, এবং এটার কোনো কাজ নাই, এটা আজাইরা, আপনাদের মতো আমার মতো আজাইরা একটা ভেরিয়েবল। তাহলে যখন এই ফাংশনটা কল করা হয়েছে 3 তারিখে 6 বার, তাহলে 6 বার কল করছি, মেইন প্রোগ্রামটা কিন্তু মেমোরিতে জায়গা দেবে মেইন ফাংশনে যতটুকু আছে ততটুকুই। ফার্স্ট টাইম যখন ফাংশন কল হবে তখন এটার জন্য একবার জায়গা নেবে, সেকেন্ড টাইম যখন ফাংশন কল হবে এটা আবার নতুন করে এক্সিকিউট হবে, আগেরটা কিন্তু থাকবে না, আগেরটার সাথে কোনো সম্পর্ক নেই। তার মানে এটা এমন একটা কোড যেটা বারবার নতুন করে আমরা ইউজ করতে পারবো, বোঝা গেছে? যার কারণে ইউজ রিইউজ, ফাংশনের মেইন কাজটা হচ্ছে আমার কোডকে রিইউজ করার ক্ষমতাটা আমাকে তৈরি করবে। আমি যে কোডটা কমনলি বিভিন্ন জায়গায় ইউজ করবো সেটাকে আমি ফাংশনে রাখবো এবং যখন খুশি কল করবো। আপডেট করার লাগলে কয় জায়গায় আপডেট করতে হবে? এক জায়গায়। এটা একটা ফাংশনের বড় ইস্যু। আবার কিছু প্রবলেমও আছে, যেমন এই ফাংশনটাকে যদি 10 কোটি বার কল করা হয় তাহলে ইন্টিজার এ ভেরিয়েবলটা 10 কোটি বার তৈরি হবে র্যামে, যদিও ফাংশনটা ক্লোজ হয়ে যাওয়ার সময় মেমোরিটাকে ডিসপোজ করে যাবে অথবা গার্বেজ কালেকশনে দিয়ে যাবে। গার্বেজ কি? ময়লা কি? আচ্ছা, আবর্জনার নেচারটা কি? গার্বেজ বলতে ময়লা না, মানে একদম দুর্গন্ধ ছড়াচ্ছে এই টাইপের ময়লা না। গার্বেজ বলতে আমি একটা কাগজ ছিঁড়ে ফেললাম, আমি একটা কলমের হেড ফেলে দিলাম, ঠিক আছে, কিছু একটা জিনিস আমার কাজে লাগতেছে না, আমি ফেলে দিলাম। এখন প্রত্যেকটা খুচরা খুচরা জিনিস ফেলে দেওয়ার জন্য দিনে তো 1000 বার আমি বাইরে যেতে পারি না, অথবা আমি একটা ঝুড়িতে রাখবো, ঝুড়িটা ভরে গেলে একদিন পর পর হয়তো আমি এটা বাইরে রেখে আসবো, তাই না? তাহলে গার্বেজ মানে এক্স্যাক্টলি ময়লা না, যেটা ময়লার মতো বা আমার অপ্রয়োজনীয় জিনিস। তো গার্বেজ বলা হচ্ছে এই কারণে 4 গিগা র্যাম, এটা 10 কোটি বার কল হয়েছে। 10 কোটি বার কল হওয়ার পরে যখন র্যামটা দেখা গেল যে ভর্তি, তখন 11 কোটি বার কল করতে গেলে কি হবে? তখন সে দেখবে গার্বেজ কোনগুলা, মানে যেগুলো আর প্রয়োজন নেই, খামাকা ভরে আছে, তখন সেগুলো ফাঁকা করবে, তাই না? সেগুলো ফাঁকা করবে। যেমন এই যে মেয়েদের যখন জন্মদিন হয়, অনেক ড্রেস ট্রেস গিফট পায়, তখন কি করে? ওয়ার্ড্রপ খুলে গার্বেজগুলো বের করে দেয়। 2-3 বছর আগের পুরানা ড্রেসগুলা, আগের লিপস্টিকগুলা, যেগুলো এখন খ্যাত হয়ে গেছে। রেডি? এবার ফাংশনটা কিভাবে কল করতে হয় আমরা জানলাম এবং কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা জানলাম, তাই না? এখন প্রবলেম চলে আসবে যদি আমরা ভেরিয়েবল ইউজ করতে চাই। ইগু নাই রাখতেন না, এখানে এটাও আমি রাখবো না। ওকে, এবার আমি মেইনের ভিতর একটা ভেরিয়েবল নিব, ইন্ট এ ইকুয়াল টু 90, ইন্ট বি ইকুয়াল টু 70, যা খুশি দিলাম। ওকে, এবার আমি কি করব? এ আর বি কে যোগ করব। এখন মনে করে নিতে হবে যোগ করা অনেক কঠিন, অনেক কঠিন। এই জন্য আমরা এইদিকে এসে একটা ফাংশন বানাবো, আর একটা ফাংশন বানাই। স্ট্যাটিক তো আমাদের লিখতেই হয়, এবং এটা ভয়েড, এটাও আমি এখান থেকে দেখে শিখলাম যে লিখতে হয়, এবং নাম দিলাম হচ্ছে অ্যাড। এর ভিতরে আমি এ আর বি কে যোগ করবো, তাই না? তাহলে ইন্ট সি ইকুয়াল টু এ, আহারে কই গেল এ, আহারে কই গেল, প্লাস বি। লিখতে দিচ্ছে না, কিছু একটা প্রবলেম আছে। সে বলতেছে এ আর বি কে আমি চিনি না, পোল্টি মারছে, এ আর বি কে চিনি না। তাহলে ব্যাপারটা কি? এখানে আবার ডিক্লেয়ার করি তো, ইন্ট এ ইকুয়াল টু 90 দিব না, একজন নাক ছিটকায়। তারপর হচ্ছে ইন্ট বি ইকুয়াল টু এই। আরে কোনো প্রবলেম হচ্ছে না, আমি ঠিক ব্যাপারটা বুঝতেছি না, একটু গবেষণা করি। ইন্ট এ ইকুয়াল টু 88। ও, এখানে আবার ধরতেছে, এইখানে বলতেছে যে অলরেডি একটা এ আছে, ঠিক আছে, এখানে তো খুব ধরলো, ভালো, বাংলাদেশ পুলিশের মতো। এইখানে সে আবার ধরতে পারতেছে না, এখানে কিছু একটা ব্যাপার আছে, তাই না? তাহলে একটা ফাংশনের ভিতর ডিক্লেয়ার করা ভেরিয়েবল আর একটা ফাংশনের ভিতর রিকগনাইজ করতে পারতেছে না,
অথবা দুইটা ডিফারেন্ট ফাংশনের ভিতর ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে সে কোনোভাবেই কনফ্লিক্টের মধ্যে দেখতেছে না, দুইটাকে সে আলাদা করেই চিনতেছে। এটা কেন? কারণটা ওই ফাংশনের ডেফিনেশনের মধ্যেই আছে। যেহেতু ফাংশন কল করার সময় আলাদা করে এক্সিকিউট হয়, কল করার সময় আলাদা করে এক্সিকিউট হয়, ওই জন্য ফাংশন, প্রত্যেকটা ফাংশনের ভিতরের ভেরিয়েবলটা হচ্ছে তার লোকাল ভেরিয়েবল। কি ভেরিয়েবল? লোকাল ভেরিয়েবল। সাকিব বলতে আমরা কি বুঝি? ক্রিকেটার সাকিব, তাই না? কারণ সে গ্লোবাল হয়ে গেছে, দেশে সবাই তাকে চেনে। আর ক্লাসে যদি এখন সাকিব থাকে, সে মন খারাপ করে বসে আছে, তাকে কেউ চেনে না। আবার তার যে গার্লফ্রেন্ড, সাকিব বলার সাথে তার একটু কিরে আমাকে খোঁড়া দিবে নাকি, সেটা আলাদা ইস্যু, এটা লোকাল ভেরিয়েবল, তো ওইখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন প্রত্যেকটা ফাংশনের ভিতরে আমার প্রোগ্রামে কোটি কোটি ফাংশন থাকতে পারে, যার কারণে এই সিস্টেমটা করা হয়েছে যে প্রত্যেকটা ফাংশনের ভিতরে আপনি যেই ভেরিয়েবল তৈরি করবেন সেটা সেই ফাংশনের ভিতরেই সীমাবদ্ধ, ওই ফাংশনের ভিতরেই তাকে অ্যাক্সেস করা যাবে, ওই ফাংশনের ভিতরেই তাকে পাওয়া যাবে। এটাকে বলা হয় ভিজিবিলিটি অফ ভেরিয়েবল, ভেরিয়েবলের দৃশ্যমানতা। ঠিক আছে? কোনোভাবেই ভেরিয়েবলকে চলক বলবেন না, কারণ বাংলায় চলক বা ম্যাথমেটিক্যাল টার্মে চলক বলতে আমরা যেটা বুঝি সেটা আমাদের এই ভেরিয়েবল না। বোঝা গেছে? এটাকে আপনারা বলতে পারলে আইডেন্টিফায়ার বলতে পারেন, যে ইন্টিজার টাইপের একটা আইডেন্টিফায়ার এ। বোঝা গেছে? ওকে, আবার এটা অবজেক্টও না, এগুলো আমরা পরে ক্লিয়ার করব। এখন কথা হচ্ছে এই এ বি মানে মেইন ফাংশনের এ বি, আর এই এ বি মানে হচ্ছে অ্যাড ফাংশনের এ বি। একটা মেইনের লোকাল, এই দুইটা মেইনের লোকাল, আর এই তিনটা হচ্ছে অ্যাড এর লোকাল। এখন কথা হচ্ছে যে আমি যে অ্যাড করব, ঠিক আছে, এই দুইটাকে বাদ দিলাম। এখন যদি আমি অ্যাড কল করি তাহলে আমাকে আউটপুট দিবে কি? সেজন্য আমি বলি কনসোল ডট রাইট লাইন কি দিব? সি, অনলি সি। সিসি না, খালি সি। তাহলে অ্যাডকে একবার কল করি, অ্যাডকে দুইবার কল করি, রান করি, আমরা যোগফলটা পাবো। এবং আবারও বলে দেই, মনে করি যোগ করা অনেক কঠিন, এই জন্য আমাদের আলাদা ফাংশন করা লাগছে, এটা আপাতত মনে করে নিতে হবে। এখন কথা হচ্ছে আজীবন কি আমি 75 আর 66 যোগ করব? দুইটা যোগ যতই কঠিন হোক, যদি একই যোগ আজীবন করা লাগে তো আমি মুখস্থ করে নিব, আমার তো প্রোগ্রাম করার দরকার নেই। তাহলে এই দুইটার ভ্যালু আমি বারবার চেঞ্জ করবো, তাই না? এখন কথা হচ্ছে অ্যাড আমি কল করতেছি এইখান থেকে, অ্যাড কল করার আগে এ তো আমি অ্যাক্সেসই করতে পারতেছি না, ভ্যালু চেঞ্জ করবো কিভাবে? এই জন্য আমাদের স্কোপ বুঝতে হবে। এইটা হচ্ছে এই কোড ব্লকের ভিতর যা আছে তা হচ্ছে মেইন ফাংশনের স্কোপ। ক্লিয়ার? ওকে। এবং এই অ্যাড ফাংশনের ভিতর যা আছে তা হচ্ছে অ্যাড ফাংশনের স্কোপ, এবং এই ভিতরের জায়গাটুকু হচ্ছে এফএনসি ফাংশনের স্কোপ। ফাংশনগুলোর বাইরের জায়গা আছে না, এইটা, এইটা, এইখানে এবং এইখানে, কিন্তু কোনোভাবে এই ব্র্যাকেট, এই সেকেন্ড ব্র্যাকেট শুরু আর শেষ এর বাইরে না, এর ভিতরে ফাংশনের বাইরে, এই ব্র্যাকেটের ভিতরে বাট ফাংশনগুলোর বাইরে যে স্কোপটা আছে ওটা হচ্ছে ক্লাস স্কোপ। কি স্কোপ? ক্লাস স্কোপ। আমি যদি যে কোনো ফাংশন বানাই আমাকে অবশ্যই ক্লাস স্কোপে বানাইতে হবে। ফাংশন স্কোপে আমি কোনো ফাংশন বানাইতে পারবো না, ক্লাস স্কোপে আমি কোনো ক্লাস বানাইতে পারবো না। অ্যানাদার ক্লাস যদি আমি বানাইতে চাই তাহলে আমাকে যাইতে হবে নেম স্পেস স্কোপে। বোঝা গেছে? নেম স্পেস স্কোপে। তার আলাদা নেম স্পেস যদি আমি বানাইতে চাই তাহলে আমাকে একদম বাইরে যাইতে হবে, অথবা নেম স্পেসের ভিতরেও নেম স্পেস রাখা যায়। যাই হোক, সেটা আপাতত বলে রাখলাম। এখন আমাদের কি দরকার? আমাদের এই অ্যাড ফাংশনের ভিতর যে লোকাল ভেরিয়েবল দুইটা আছে, এই দুইটা আমার মেইন ফাংশন থেকে অ্যাক্সেস করার দরকার। এমন যদি হয় তাহলে আমি কোনোভাবেই ফাংশনের ভিতর ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবো না, বিশেষ করে সেই ভেরিয়েবলগুলো যেগুলো মাল্টিপল ফাংশন থেকে অ্যাক্সেস হবে, সেগুলোকে অবশ্যই আমার ক্লাস স্কোপে দিতে হবে অথবা গ্লোবাল স্কোপে দিতে হবে। উপরে নিচে কোনো কথা নাই, যে কোনো এক জায়গায় দিলেই হবে, তবে দেখতে যাতে সুন্দর লাগে এই জন্য আমি উপরে দিলাম। বোঝা গেছে এতটুকু ব্যাপার? ওকে। তাহলে কোনো ভেরিয়েবল যদি আমি ক্লাস স্কোপে ডিক্লেয়ার করি তাহলে অবশ্যই সেটা গ্লোবাল ভেরিয়েবল হয়ে যাবে এবং সব ফাংশন থেকে অ্যাক্সেসিবল হবে। আর যেহেতু আমি এটাকে ক্লাস স্কোপে ডিক্লেয়ার করছি, একটু কষ্ট করে আমাদের এটা স্ট্যাটিক করতে হবে, যেহেতু আমাদের ফাংশনগুলো স্ট্যাটিক। এবং আবারও বলছি, স্ট্যাটিকের ব্যাপারটা আপনারা অ্যাভয়েড করেন, এটাকে মাথায় রাখার দরকার নেই। এবার অ্যাডকে কল করার আগে আমি এর মান দিব 9 এবং বির মান দিব হচ্ছে ইকুয়াল টু 6, 9 6 করে দিলাম। এরপর আবার অ্যাডকে কল করার আগে এর মান আমি ইকুয়াল টু দিলাম হচ্ছে 12 এবং বি এর মান আমি ইকুয়াল টু দিলাম হচ্ছে 13। এইভাবে যতবার আমি ফাংশনটা কল করব ততবার ফাংশনটা যেই সমস্ত ভেরিয়েবল ইউজ করতেছে সেটার ভ্যালু আমি চেঞ্জ করে দিব এবং দেখি এটাতে কাজ হয় কিনা দেখবো। হ্যাঁ, উপরে আর অ্যাসাইন করার দরকার ছিল না,
হোক তারপরেও, তাহলে একবার আসছে 15 আর একবার আসছে 25, আউটপুটটা ঠিক আছে। এখন কথা হচ্ছে ফাংশনটা যেন আমি কি জন্য শিখছিলাম, রিউজ করার জন্য, যাতে অনেক লাইনের কোড এক জায়গায় লিখবো এবং সেটা আমি পরবর্তীতে এক লাইনে কল করবো। এখন কথা হচ্ছে আমার ফাংশনের কোডও 3 লাইনের, ওটাকে কল করতে লাগে 3 লাইন। আমি অনেক বড় ফাংশন হলো ধরেন 100 লাইনের, সেই 100 লাইনের ফাংশনটা ইউজ করে 50টা ভেরিয়েবল। এটা কি সম্ভব বারবার ওই ফাংশনটাকে কল করার সময় আমার 50টা ভেরিয়েবল অ্যাসাইন করে তারপর কল করবো? তাহলে কি আমার রিউজ করে আসলে কোনো লাভ হলো? আমি যেটা বলতে যাচ্ছি, আমি ফাংশন ইউজ করবো এক লাইনে কাজ করার জন্য। কয় লাইনে? এক লাইনে কাজ করার জন্য। সেটা আমার এখানে হচ্ছে না। কিন্তু এখানে আমার একটা ব্যাপার হলো যে স্কোপ অফ দ্য ভেরিয়েবলের দুইটা স্কোপ আমরা শিখলাম। কি কি স্কোপ? একটা হচ্ছে লোকাল, আর একটা হচ্ছে ক্লাস স্কোপ অথবা গ্লোবাল স্কোপ। ক্লাস স্কোপ অথবা, যদিও ক্লাস আর গ্লোবাল স্কোপের পার্থক্য আছে, কিন্তু সেটা আমাদের আপাতত এখন মাথায় নেওয়ার দরকার নেই। দুইটা স্কোপ শিখলাম, কিন্তু গ্লোবাল স্কোপে আমি একটা সুবিধা করতে পারলাম না। পারছি? সবাই সাক্ষী, পারি নাই। অতএব আমি থার্ড স্কোপে যাই। থার্ড স্কোপ হচ্ছে, কেউ রাজি নেই, কেউ রাজি নাই, খামাখা পড়াবো কেন, গল্প টল্প করে চলে যাই। আচ্ছা, আমার চাকরি তো বাঁচাইতে হবে। তাহলে আমরা ফাংশনের যে ব্র্যাকেট আছে নামটার পরে প্যারেনথেসিস, এর ভিতরে আমরা আর্গুমেন্ট দিতে পারি। প্যারেনথেসিসের ভিতর এইখানে আমরা ইন্ট এ ডিক্লেয়ার করে দিব এবং ইন্ট বি ডিক্লেয়ার করে দিব। তাহলে আমার আর গ্লোবালে ডিক্লেয়ার করার দরকার নাই এবং ওটার সাথে সে কমপ্লিট করবে। এই যে আপনার কেউ রাজি নাই, তো এই জন্য কাজ করতেছে না কম্পিউটার ঠিকভাবে। হ্যাঁ, সবগুলোকে মিলে বলবো আর্গুমেন্ট, অথবা এটাকে আমরা এখানে আর্গুমেন্টটা হচ্ছে নাউন আর প্যারামিটারটা হচ্ছে প্রোনাউন। বোঝা গেছে? প্যারামিটার হচ্ছে প্রোনাউন। অনেকে আমরা চোর বলে ডাকি না, বা লুচ্চা বলে ডাকি। লুচ্চাটা কি নাম, নাউন না এটা প্রোনাউন? লুচ্চা একটা গুণ এবং এটা প্রোনাউন, কিন্তু আমরা মানুষের নাম দিয়ে দিয়েছি লুচ্চা। এইখানে এই ব্যাপারটা একটু কনফ্লিক্টিং, কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার হয়ে নেন যে এটার নাম হচ্ছে আর্গুমেন্ট, আর এটাকে কেন প্যারামিটার বলে সেটা বলতেছি। এখানে এবি ডিক্লেয়ার করলে বাহিরে উপরে গ্লোবালে আর ডিক্লেয়ার করার দরকার নাই। সেক্ষেত্রে এই ফাংশন কলের সময় আমার ভুল ধরতেছে। দেখি তো ঠিক কিভাবে করা যায়। অ্যাড কল করি। ও আচ্ছা, অ্যাড কল করার সাথে আমাকে বলতেছে এটা দুইটা প্যারামিটার আছে অথবা দুইটা আর্গুমেন্ট আছে। সরি, দুইটা প্যারামিটার না, শুদ্ধ ভাষায় বলতে গেলে দুইটা আর্গুমেন্ট আছে, একটা এ আর একটা বি। তাহলে এতে আমি দিব 3 আর বিতে আমি দিব 5। তাহলে 3 যাবে বিতে আর 5 যাবে এতে। এটা হওয়া পসিবল না। প্রথমটা যাবে প্রথমটাতে, দ্বিতীয়টা যাবে দ্বিতীয়টাতে, এইভাবে সিকোয়েন্সিয়ালি যাবে। তাহলে এবার আমরা রান করে দেখি এটার আউটপুট কি আসে। 8, মানে আউটপুট আসছে, কাজ করছে। তাহলে এখন এই ভেরিয়েবলগুলোর স্কোপ কি, যেটা আমি প্যারামিটারে এখানে ডিক্লেয়ার করছি, আর্গুমেন্ট হিসেবে যেগুলো ডিক্লেয়ার করছি, এগুলোর স্কোপ কি? এগুলো লোকাল না গ্লোবাল? এগুলো লোকাল না, লোকাল হচ্ছে বেশি, কারণ এর ভিতরে পাওয়া গেলেও বাইরে থেকে একে ভ্যালু দেওয়া যায়, বাইরে থেকে পুরোপুরি পাওয়া যায় না, বাট ভ্যালু দেওয়া যায়। আর গ্লোবাল না, কারণ বাইরে থেকে তো পাওয়া যাচ্ছে না, এটা দেখা যাচ্ছে না, কিন্তু এতে ভ্যালু দেওয়া যাচ্ছে। এটা লোকাল গ্লোবালের মাঝামাঝি, এই স্কোপটার নাম হচ্ছে প্যারামিটার। তাহলে প্যারামিটার হচ্ছে স্কোপ, আর অরিজিনালি ওইখানকার যে কনসেপ্ট ওইটার নাম হচ্ছে আর্গুমেন্ট। এই ফাংশনটার দুইটা আর্গুমেন্ট, এ আর বি, ঠিক আছে? আর আর্গুমেন্ট গুলার স্কোপ সাধারণত কি হয়, সাধারণত কি আর অসাধারণত কি, ওটার স্কোপের নাম প্যারামিটার। তাহলে আমরা 3টা স্কোপ শিখলাম। আর একটা স্কোপ আছে স্ট্যাটিক, ওইটা ফরিসের মতো বাকি থাকলো, ঠিক আছে? আমি ভালো কাস্টমার, বাকি শোধ করে দিই, এটা নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। ওকে, এখন কথা হচ্ছে আমার এই ফাংশনটা কি করে, দুইটা সংখ্যা পাঠিয়ে দিলে যোগ করে। যোগ করে কি করে? যোগ করে আউটপুটে দেখা দেয়। তাহলে আমরা আউটপুটে দেখাইতে চাই না, আউটপুটে দেখাইতে চাই না, আমরা এটা ডাটাবেসে পাঠাতে চাই। সেক্ষেত্রে আউটপুটের কোডটা কেটে দিয়ে আমরা ডাটাবেসে পাঠানোর কোড লিখব। ওকে, ডাটাবেসে পাঠাবো না, ইমেল করতে চাই, তাহলে ওই কোডটা কেটে আমরা ইমেল করব। আচ্ছা, আমি ইমেল করবো না, আউটপুটেই দেখাবো। তাহলে এত কনফিউশন রাখার কিছু নাই। আমরা আরেকটা কনসেপ্টে যাই। ওই ফাংশনটা আমার কি কাজ করছে না করছে করুক, ওর কোনো এক্সট্রা কিছু করার দরকার নাই। যেটা ও রেজাল্ট পাইছে সেটা যেন আমাকে রিটার্ন করে দেয়। রিটার্ন যদি করে দেয়, রিটার্নে ভুল ধরছে। কারণ কি, এই ফাংশনটা বানানোর সময় আমি বলছি ভয়েড। ভয়েড মানে হচ্ছে মূল্যহীন, যেটা কোনো মূল্য নাই। কিন্তু আমি যখন রিটার্ন করবো তখন তো তার আসলে মূল্য আছে, তাই না? ওকে, তাহলে এটার মূল্য কিসে, টাকায় না ডলারে? সি, মূল্যটা হচ্ছে সিতে দিছি, তাই না? সি এর ডাটা টাইপ কি? তাহলে এই ভয়েডের জায়গায় বসবে ইন্টিজার।
তাহলে একটা ফাংশন অবশ্যই সেই টাইপের ডাটা টাইপ রিটার্ন করবে যে টাইপটা আমি শুরুতে বলে দিয়ে আসবো। সেটা ইউজার ডিফাইন টাইপও হইতে পারে, বিল্ট ইন টাইপও হইতে পারে। আর যদি ফাংশন আমরা মনে করি যে কিছু রিটার্ন করাবো না, তাহলে ফাংশনের রিটার্ন টাইপের জায়গায় আমরা দিব হচ্ছে ভয়েড। এবার অ্যাডকে কল করলে কি হবে? অ্যাডকে কল করলে এইখান থেকে প্রোগ্রামের কন্ট্রোলটা চলে যাবে এইখানে, এতে আসবে 3, বিতে আসবে 5, আউটপুট করে রিটার্ন করবে সি, মানে এইখানে 8 বসে যাবে রান টাইম। তো রান টাইমে এখানে 8 বসে আমার কোনো লাভ আছে? কারণ আমি তো একে কোনো ইনস্ট্রাকশন দেইনি। অতএব আমি এখানে একটা কাজ করি, এখানে বলি ইন্ট আর ইকুয়াল টু অ্যাড। এবার প্রোগ্রামটা কাজ করবে, প্রথমে ফাংশনটা কল হবে, রান টাইমে যদি এখানে 8 বসে, হ্যাঁ এবার আমি আর এর মধ্যে 8কে পাবো, তাই না? আশা করতেছি, নাও হইতে পারে। তাহলে আমরা এখানে বলবো কনসোল ডট রাইট লাইন আর। এবার আউটপুট দেখি, হলে ভালো, না হলে আরো ভালো। আউটপুট আসছে না? ওকে, তাহলে ফাংশনের মোটামুটি এতটুকু ব্যাপার। এতটুকু যদি কেউ বুঝে থাকেন আমি কাজ চালাতে পারবো। তবে এটা হচ্ছে প্রাইমারি এবিসি। একটু অ্যাডভান্সে যাই। আচ্ছা, এবার কয়েকজন রাজি আছে, আগানো যায়। কথা হচ্ছে আমি 3টা সংখ্যা যোগ করব, আবার 2টা সংখ্যা যোগ করব, আবার 4টাও যোগ করব, আবার 5টাও যোগ করব। কারণ সবসময় 2টা যোগ করবো এমন তো কোনো কথা নাই। সেক্ষেত্রে আমার একাধিক নামের ফাংশন করার দরকার নাই, এক নামেই একাধিক ফাংশন করা যায়। এক নামে একাধিক ফাংশন করা যায়। আমি আগে একটা টেস্ট করে দেখি, যদি না যায় বলা তো যায় না, ইন্ট সি। সেক্ষেত্রে ভিতরে আর আমি সি ডিক্লেয়ার করতে পারবো না, আর এস এমনি একটা নাম দিয়ে দিলাম। আর এখানে আমি প্লাস করবো কত? সি। ওকে, কোনো ভুল ধরে নাই। তাহলে এক নামে একাধিক ফাংশন থাকতে পারে, একই নামে একাধিক ফাংশন থাকতে পারে যদি তাদের নাম্বার অফ প্যারামিটার অথবা ডাটা টাইপ অফ প্যারামিটার ডিফারেন্ট হয়। এত বড় কথা বলার দরকার নেই, বলবেন যদি তাদের সিগনেচার ডিফারেন্ট হয়। সিগনেচার কি? তখন বলবেন নাম্বার অফ প্যারামিটার অথবা ডাটা টাইপ অফ প্যারামিটার। ঠিক আছে? যেমন এখানে কয়টা প্যারামিটার, আর সরি আর্গুমেন্টস, এখানে কয়টা আর্গুমেন্টস? 3টা। প্যারামিটার না, আর্গুমেন্টস বলবেন। হ্যাঁ, আমার বদ অভ্যাস হয়ে গেছে। তাহলে আমি 2টা আর্গুমেন্টস আলা আর একটা নিব। হ্যাঁ, সারা জীবন কি আমি 5-10 যোগ করবো নাকি? আমি তো নামও যোগ করতে পারি, তাই না? ময়না বেগম, টিয়া, বানু। তাহলে ইন্ট এ, এটা ইন্ট না স্ট্রিং, এবং এটাও, এবং এটা রিটার্ন হবে কিসে? ওকে, আর এটা ডাটা টাইপও হবে স্ট্রিং। তাহলে এটারও 2টা আর্গুমেন্টস, এটারও 2টা আর্গুমেন্টস, বাট ডিফারেন্ট ডাটা টাইপ। হ্যাঁ, এটা আর এটা ডাটা টাইপ সেম, বাট আর্গুমেন্টস 3টা। একইভাবে যদি আমি 4টা যোগ করতে চাই, এখানে বলবো ইন্ট ডি। আশা করি পরোটার গল্প বলতে হবে না। 5টা হলে কি হবে, 6টা হবে কি হবে, সবাই বুঝতে পারছেন। জাস্ট বানাইতে হবে। রেঞ্জ নাই, মানে এটার কোনো লিমিট নেই। ঠিক আছে, লিমিট নাই। ইয়া কই, আশিক কই, ফোন দিছে বারবার। না 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 না, ডিফারেন্সিয়েট করতে পারেন। একটা ইন্টিজার, একটা বুলিয়ান, একটা স্ট্রিং, যা খুশি, যেটা রেজাল্ট হবে, যেটা রেজাল্ট হবে। এখন একটা স্টুডেন্ট, সে নিয়মিত সব ক্লাস করছে কিনা, ঠিক আছে, সে পাস করছে কিনা, তার বয়স কত, তারপরে সে কোন ইয়ারে পড়ে, এগুলো সব মিলে আপনি একটা রেজাল্ট দিবেন। তো সেই রেজাল্টের ডাটা টাইপ কি হবে? রিটার্ন হবে সেইটা। বোঝা গেছে? কারণ এগুলো আমি নিচ্ছি ইনপুট, কিন্তু আউটপুট তো যাবে আমার একটা। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পারছেন? এবার এটাকে যখন আমরা ইউটিলাইজ করতে যাব, যাব অ্যাড যদি কল করি, আমাকে কি বলছে? 1 of 4 বলছে না? আচ্ছা, তার মানে একের ভিতর 4। আপনি 2টা ইন্টিজার ভ্যালু দিতে পারেন, 2টা স্ট্রিং ভ্যালু দিতে পারেন, 3টা ইন্টিজার ভ্যালু দিতে পারেন, 4টা ইন্টিজার ভ্যালু দিতে পারেন, 2টা স্ট্রিং, একটা ইন্টিজার, একটা বুলিয়ান, একটা ইন্টিজার, একটা স্ট্রিং। এইভাবে আপনি যত খুশি ওভারলোড করেন। আপনি হয়রান হয়ে যাবেন, ও হয়রান হবে না। ও ডাটা টাইপ দেখে যে যার সাথে সে ম্যাচ করবে ঠিক তাকেই কল করবে। এই কনসেপ্টটাকে টোটালি বলা হচ্ছে ফাংশন ওভারলোডিং। ফাংশন ওভারলোডিং কি? এক নামে একাধিক ফাংশন থাকতে পারে,
যদি তাদের সিগনেচার ডিফারেন্ট হয়। সিগনেচার কি? নাম্বার অফ আর্গুমেন্টস এন্ড ডাটা টাইপ অফ আর্গুমেন্টস, এইটার ডিফারেন্স থাকলে এটা সিগনেচার ডিফারেন্ট। বুঝা গেছে ব্যাপারটা? এই কনসেপ্টগুলো খুব ইজি, যদি আমরা একটু বাসায় কাজ করে আর ভবিষ্যতে মুখস্থ করতে হবে না, আর কোনোদিন এটা রেফারেন্সও দেখতে হবে না, যদি আজকেই দেখি। ওকে, এবার ওভারলোডিং তো আমরা বুঝলাম, কিন্তু কথা হচ্ছে যে আমরা একটু ঘাটতেরামি করি, আমরা ওভারলোডিং ইউজ করব না, ইচ্ছা, কিন্তু আমার যোগ করতে হবে 8টা সংখ্যা। ধরেন 1 2 3 4 5 6 7 8, এই 8টা সংখ্যা আমার যোগ করতে হবে। বলেন করতে পারবে, কোনো সমস্যা নেই, সিম্পল ইস্যু। এগুলো তো আমরা পরে ক্লাসে গিয়ে যাবো, আমরা তো ডেফিনিশনগুলো ক্লিয়ার করি, বা যে লজিকগুলো থিওরিগুলো স্ট্রং একদম শুরু থেকে আছে সি শার্পে এবং কোনোদিন চেঞ্জ হবে না, সেগুলো আগে ক্লিয়ার করি। ঠিক আছে, ওকে। কি যেন বলতেছিলাম, যে আমার একটা ফাংশন আছে যেটা দুইটা প্যারামিটার আর্গুমেন্টস নিতে পারে এবং ওই দুটাকে যোগ করতে পারে, রিটার্ন করতে পারে, কিন্তু আমার সংখ্যা আছে 8টা। আমি আর ফাংশন বাড়াবো না, বাড়ানোর সুযোগ নাই, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করলাম। কি করব? তাহলে আগের ব্যাচে যা করছিলাম তাই করবো, কিন্তু কেউ কিছু না বললে। আগে জিজ্ঞেস করেন আগের ব্যাচে কি করছিলাম, ওই এমনি একটু ভাবটা নিয়ে পরে নিজেই করছি। দেখেন আপনারা ইজি করে নেন ব্যাপারটাকে, ছোট ছোট করে নেই। 8টা তো, আর আমার চুলা কয়টা? 2টা। তাহলে ইন্ট a1 ইকুয়াল টু অ্যাড, দুগারে যোগ করে নিই, অজ্ঞা দুগা। তারপর হচ্ছে ইন্ট a2 ইকুয়াল টু অ্যাড, এবার হচ্ছে 3 গা 4 গা, a3। হ্যাঁ, একটু ধৈর্য ধরে বসে থাকেন, আমি বেশিক্ষণ চালাবো না। তাহলে 8টাকে আমি 4টা বানাইতে সক্ষম হয়েছি, তাই না? ওকে, যত স্লো মোশনে হই না কেন, সক্ষম তো হয়েছি। এবার আমি ইন্ট a5 ডিক্লেয়ার করব, অ্যাড, হ্যাঁ, এবার আমি a2 ইন্ট, এই যে কনসেপ্টটা সবাই ধরতে পারছেন না? এটাই এনাফ। ফাইনালি আমি রেজাল্ট পাবো, তাই না? হ্যাঁ, a6। আপনারা অ্যালগরিদম পড়ছেন না হলুদ বইটা? অ্যালগরিদমের শুরুর চ্যাপ্টারে একটা বলা ছিল ডি এন্ড সি, ভুলে গেছেন? স্বাভাবিক, তাহলে আপনারা তো সেমিস্টার পাস করার জন্য পড়ছেন, শেখার জন্য পড়েননি, তাই না? স্বাভাবিক। ডি এন্ড সি মানে ডিভাইড এন্ড কনক্যুর। যখন আপনার বড় প্রবলেম আসবে, এটাকে ছোট ছোট পোর্শনে ভাগ করবেন, ওই ছোটটাও যদি বড় মনে হয় ওটাকে আবার ছোট ছোট পোর্শনে ভাগ করবেন, তারপরে এই ছোট ছোটগুলো সলভ করবেন, এক সময় দেখবেন যে বড় প্রবলেমটা সলভ হয়ে গেছে। এটা অ্যাপ্লাই করে সবচেয়ে বেশি হচ্ছে বাংলা সিনেমাতে, ঠিক আছে? সব এসে ধরে ওই সব সিরিজ যায়, তারপরে একটা একটা করে মারে কোনো অ্যাকশন নাই, এইভাবেই মারে, কিন্তু পড়ে যাওয়ার অ্যাকশন, একটা ভুট্টা গিয়ে পড়ে, একটা উড়া গিয়ে পড়ে, হ্যাঁ, একটা কাজ হয়ে পড়ে, একটা উঁচুই পড়ে, একটা সিতুই পড়ে, কলসি ভাঙে, গ্লাস ভাঙে, ওইটারই অ্যাকশন। তো এইটা কিন্তু একটা ভালো ব্যাপার, এই অ্যালগরিদমের বই থেকে নেয়া, ভাগ করে দাও, একটা একটা করে মার, আর ওরাও কি বোকা, একটা একটা করে আসে, যখন একটাকে মারতে ব্যস্ত, পিছিয়ে আসে একটা গুতা দিয়ে পড়ে যায়, এই বুদ্ধিটা ভিলেনদের মাথায় থাকে। বোঝা গেছে? যাই হোক, তো আমরা এখানে দেখলাম যে 8টা সংখ্যাকে আমরা দুইটা দুইটা করে যোগ করে নিছি, অনেক সময় লাগছে, ধৈর্যের ব্যাপার। এখন দেখার বিষয় হচ্ছে এটা যোগফলটা ঠিক আছে কিনা, তাই না? ওয়াল্লাহ, ঘটনা হচ্ছে কি, হ্যাঁ, না সব করা হয়েছে কিন্তু আউটপুট দেওয়া হয়নি। আমার আইডিবির এক ছাত্র ছিল এরকম, যেই কাজে দিতাম ও সবার আগে করে বসে গেম খেলতো, আর আমি প্রথম কিছুদিন ধরতেই পারি নাই, কি রে কাজ করে বলে না কেন, ওর 10 মিনিটও হয়ে যায়, বাকিগুলো 40 মিনিট লাগে, এই 30 মিনিটও গেম খেলে। সে গেমও কি ক্ল্যাশ অফ ক্ল্যান না কি যেন একটা গেম আছে, আর হচ্ছে ক্যান্ডি, এইগুলা খেলে। পরে ওকে 3-4 মাস পর আমি ধরতে পারছি, এত বাটপার ছিল আর কি। দেখ, আমি এটা বাটপারি করি না, এটা ভুলে হয়ে গেছে। 36 আমাদের একটা আউটপুট আসছে, তাই না? এখন কথা হচ্ছে বিরোধী দল তো সব জায়গায় থাকে, সব সময় থাকে,
তারা বলবে যে এতক্ষণ তো চাপা মারা হলো যে ফাংশন আমি এক লাইনে কাজ করব, এটা কোথায় এক লাইনে হলো? 8টার সংখ্যা হলে তো আপনার 7 লাইন লাগতেছে, 16টার সংখ্যা হলে আপনার 15 লাইন লাগবে, 32টার সংখ্যা হলে আপনার 31 লাইন লাগবে। তাহলে হোক, তার কথার মধ্যেও যুক্তি আছে যে হ্যাঁ আমি অনেক গোছায় আনছি বা ছোট একটা ফাংশন দিয়ে অনেকগুলো কাজ করছি, তারপর আমি এক লাইনে তো করতে পারিনি, তাই না? তাহলে এটা যখন আমরা বুঝে যাব, বোঝার পরে আমরা একটা ছোট টেকনিক অ্যাপ্লাই করি, আগে বোঝা তারপর প্র্যাকটিস করে ফাস্ট হওয়া। আমি বোঝার চেষ্টা করি A5, তাই না? আচ্ছা A1 আসছে এইভাবে না? আচ্ছা, এটাকে কর্তনপূর্বক এখানে পেস্ট করে দিই এবং A2 আসছে এইখান থেকে, হ্যাঁ A2 জায়গায় এটা আমি পেস্ট করে দিই এবং A3, ওকে। ফাংশনের বাচ্চা 4 কোণার আজকে ফাংশনের একদিনকে আমার যে কদিন লাগে। এবার A5, তাই না? এটা একবারে কপি করা সম্ভব ছিল না, অনেকে আমাকে নিয়ে হাসাহাসি করতেছে, কিন্তু এটা একবারে কপি করা সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, তার চার্জ গেছে। ওকে, তোর একনারে গড না, আওয়ার গড। A5 এর জায়গায় আমরা এটা বসাই দিই এবং A6 এর জায়গায় আমরা এটা বসাই দিই। তাহলে বিরোধী দলের মুখে আপাতত বালিশ চাপা দেওয়া গেল, কারণ আমরা এটা এক লাইনে করতে সক্ষম হয়েছি, তাই না? ওকে, কিন্তু বিরোধী দলের চুপ থাকার পাত্র না, তারা বলবে ওই 7 লাইন লিখলি কাট করে করে এক লাইনে আনলি, লাভ কি হলো তোর? আর তো সময় বেশি লাগলো, তাই না? সেক্ষেত্রে আমাদের একটু প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস করার পর আমার স্কিলটাকে একটু আপার পর্যায়ে নিয়ে আসতে হবে। একটা রিক্সা চালাচ্ছে, আপনি ট্যালেন্টেড না? ড্রাইভার আছে তো, রিক্সা চালাচ্ছে, ভালো রিক্সা চালাতে পারবেন আপনি? আজকে পারবেন না, কিন্তু 8-10 দিন সময় পেলে আপনিও পারবেন, তাই না ব্যাপারটা? ওই রকম এইখানেও কি ব্যাপার, প্র্যাকটিস। তবে মেসি হইতে পারবেন না যতই প্র্যাকটিস করেন। প্র্যাকটিস করতে গেলে আমরা অ্যাড ফাংশনটা কল দিব, যেহেতু সে 2টা নেয়, 8টা নিতে পারবে না, অতএব এর বামে আবার অ্যাড কল করবো, কমা দিয়ে ডানে আবার অ্যাড কল করবো। কয়টার জায়গা হয়েছে? 4টার, তাই না? তাহলে এখানে আবার বামে অ্যাড কল করবো, কমা দিয়ে আবার অ্যাড কল করবো, এইখানে আসবো, এখানে এসে বামে আবার অ্যাড কল করবো এবং এই ব্র্যাকেটের ম্যাপিং ট্যাপিংগুলো আমার মাথায় বসে যাবে, এটাতে আমার কোনো সমস্যা হবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে। এখন একটু এলোমেলো মনে হতে পারে। এখন আমি পাইকারি হারের সংখ্যাগুলো বসাই দিব। এখন বিরোধী দল বলবে 9টা যোগ কর দেখি, কোনো সমস্যা নাই, আমি এখানে কমা দিয়ে 9 দিব, এই পাশে একটা ব্র্যাকেট শেষ করব আর একদম শুরুতে আসব। শুরুতে এসে হ্যাঁ এটা এই অ্যাডের সামনে একটা ব্র্যাকেট দিয়ে একটা অ্যাড কল করে দিব। এখন আমার যদি স্কিল হয়ে যায়, আমি যদি ব্যাপারটা বুঝি এবং প্র্যাকটিস করে যদি আমার হাতটা ক্লিয়ার হয়ে যায়, আমি যেমন 9টা কেন 90টা দিলেও আমি একবারে কোড লিখবো, তাই না? এবং আপনারা আজকেও খেয়াল করে দেখবেন আমি ব্র্যাকেট শুরু করছি, শেষ করছি, মাঝখানে কমা দিছি, তারপর ডাইনে লিখছি, বামে লিখছি, অথবা বামে লিখছি, ডানে লিখছি, তাই না? এতে করে আমি কনফিডেন্ট যে আমার কোনো ভুল হয় নাই এবং আমি রান করতেছি এবং রেজাল্ট পাচ্ছি, যেহেতু 9 যোগ করা হয়েছে 36 আর 9 45। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, এখানে আমরা কি দেখলাম যে ফাংশন একটা সিম্পল ম্যাটার। ফাংশনে আসলে আমাদের স্কোপ চলে আসে, লোকাল স্কোপও আমার লাগতে পারে, গ্লোবাল স্কোপও আমার লাগতে পারে, এবং এই দুইটা কাজে লাগবে যখন, তখন আমরা এই দুইটা অ্যাপ্লাই করতে পারবো। বাট এখন আমার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্যারামিটার স্কোপটা, তাই না? প্যারামিটার স্কোপ ইউজ করলে ফাংশন যদি আমি একবার বানায় রাখি, সেটাকে আমরা ফাংশনের ভিতরে ফাংশনকে কল করতে পারি, যতবার খুশি কল করতে পারি, ও মনে রাখবে। এটা কিভাবে হবে, ওই যে F11 F10 আপনারা দেখবেন। সেক্ষেত্রে এখানে আমি আপনাকে নর্মালি একটা সিনারিও দিয়ে দিই মাথায়, সেটা হচ্ছে অনেকগুলো প্যারামিটার আছে, কিন্তু আলটিমেটলি যত কোটি প্যারামিটারই থাক 2 ভাগে বিভক্ত না, ডানে একটা বামে একটা, সে আগে ডানেরটাতে যাবে, ডানেরটাতে গিয়ে ওর ভিতরে গিয়ে দেখবে আবার 2 ভাগে বিভক্ত, আবার সে ডানেরটাতে যাবে, ওইটা সলভ করে রেজাল্ট বসাবে, তারপর বামেরটা সলভ করে রেজাল্ট বসাবে, তারপর এই ডানেরটা বামেরটা কল করে ওই ফাংশনটার রেজাল্টটা নিয়ে আসবে, তারপর বামের দিকে যাবে। এইভাবে সে খুব সুন্দর গোছাই নেবে, আপনি হয়রান হয়ে যাবেন, ওর কিচ্ছু হবে না, ও মুহূর্তের মধ্যে আপনাকে সলিউশন এনে দেবে। বোঝা গেছে? আমাকে শুধু এই লজিকগুলো শিখে ছোট প্রবলেম, বড় প্রবলেমের ছোট একটা অংশ আমি সলভ করে অ্যালগরিদমটা বুঝবো, তারপর কম্পিউটারে আমি কোড করে দিব, সে এখন বড় প্রবলেম সলভ করবে মুহূর্তের মধ্যে, যেটা আমরা পারবো না। বুঝতে পারছি ব্যাপারটা? ওকে, তাহলে এইটুকু এই পর্যন্ত সবাই বুঝছি? রিটার্নটা বুঝছি? রিটার্ন কি করে?
ফাংশনকে যেখান থেকে কল করা হয় ঠিক সেইখানে ভ্যালুটাকে রিটার্ন করে দেয়, যার কারণে ফাংশনটাকে আমরা ভেরিয়েবলের মতো ইউজ করতে পারি। ইন্ট a ইকুয়াল টু ফাংশন, ভেরিয়েবলের মতো ইউজ করলাম না। ওকে, এরপর আর কি করা যায়? ওকে, আরো একটা অপশন আছে, সেটা সি শার্পের শুরুর দিকের ভার্সনগুলোতে ছিল না এবং সি সি প্লাস প্লাসেও নাই, এই জন্য এটা বলার প্রয়োজন মনে করতেছি। এই ফাংশনটাতে আমি আরো প্যারামিটার বাড়াই, ইন্ট সি, ইন্ট ডি, ইন্ট ই, এখানে এটার নাম দেই আর, এটারও নাম আর। বুঝা গেছে? এখন এই ফাংশনটাকে কল করতে গেলে আমার অবশ্যই 5টা ভ্যালু দিয়েই কল করতে হবে, নাকি? 5টা ভ্যালু দিয়ে কল করতে হবে, কিন্তু মডার্ন কনসেপ্ট বলতেছে যে আপনি এখানে আর্গুমেন্টস ডিক্লেয়ার করার সময়ই ওর ভ্যালু দিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে কি হবে? এতে কোনো ভ্যালু দেওয়া আছে, বিতে, সি, ডি এবং ইতে দেওয়া আছে। ওকে, এক্ষেত্রে এই ফাংশনটাকে আমরা এইভাবে কল করতে পারি। কিভাবে? অ্যাড, এইভাবে পারবো না, কারণ এতে ভ্যালু পাবে, বিতে পাবে না, সে ইরোর দিবে। কিন্তু আমরা এইভাবে তাকে ডিক্লেয়ার করতে পারবো বা কল করতে পারবো, এবং তাকে আমরা এইভাবেও কল করতে পারবো, এবং এইভাবে কল করতে পারবো, এবং এইভাবে কল করতে পারবো। প্রথমটাতে 1 যাবে এতে, 2 যাবে বিতে, দ্বিতীয়টাতে 3 যাবে সিতে, আর তৃতীয়টাতে 4 যাবে ডিতে, এটাতে 5 যাবে ইতে। প্রথমটার ক্ষেত্রে যখন এই অ্যাড কল হবে, তখন এতে আর বিতে যখন ভ্যালু পাবে, তখন সি, ডি আর ই এর জন্য কোনো ইরোর ধরবে না, কারণ এগুলোতে আমার বলা আছে যে তোরা ভ্যালু পাইলে পাবি, না হলে 0। এই কনসেপ্টটাকে বলা হয় ডিফল্ট প্যারামিটার অথবা ডিফল্ট ভ্যালু। তার মানে আর্গুমেন্টসগুলোতে আমি ডিফল্ট ভ্যালু দিয়ে আসছি, অথবা এখানে আর ভ্যালু না দিলেও চলবে। আর কেউ যদি এমন জিদ ধরে যে আমি বিতে ভ্যালু পাঠাবো না কিন্তু ডিতে পাঠাবো, এটা এখানে সম্ভব না। আপনাকে 4টা ভ্যালু পাঠালেই চতুর্থটা ডিতে যাবে, কোনোভাবে এ কে, বি কে, সি কে অ্যাভয়েড করে আপনি ডি কে ভ্যালু দিতে পারবেন না। বোঝা গেছে? আর ডি নিয়ে যদি আপনার এতই কান্নাকাটি হয়, স্যার কোনোভাবে হবে না ডিতে ভ্যালু পাঠানো, তাহলে ডি আগে দে বেটা, ডি নিয়ে তোর এত কান্নাকাটি, ডি আগে দে। ডিজাইনটা ওইভাবে করতে হবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা? এটা পসিবল না, এটা গ্রামার নিয়ম যে আপনি এতে, বিতে, সিতে দিয়ে ডিতে দিতে পারবেন। তাহলে এই টাইপের ফাংশন ডেভেলপ করার আগে আপনাকে ভাবতে হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কে। যদি 3 জন ইম্পর্টেন্ট হয়, 3 জনের যে কাউকে প্রথমে রাখেন, কিন্তু ওই 3টাকে প্রথমে রাখেন, প্রথমে, দ্বিতীয়তে, তৃতীয়তে, তারপরে লেস ইম্পর্টেন্ট, তারপরে আরো লেস ইম্পর্টেন্ট, তারপরে একদম যেটা ইম্পর্টেন্ট না সেটা। বোঝা গেছে? এটা আমার কখন কাজে লাগবে? যখন আমরা ইউজার রেজিস্ট্রেশন করব, কান্ট্রির নাম আসলে নিব, না আসলে বাংলাদেশ। ডিফল্ট ডাটাবেসে কিভাবে কাজে লাগবে? যদি ডেট টাইম আসে তো আসলো, না আসলে সিস্টেমের যে ডেট টাইম ওটা বসে যাবে। বোঝা গেছে? ওকে, এই ডিফল্ট ভ্যালুটা আমাদের অনেকভাবে কাজে লাগবে। মানে ফাংশনটা কল করার সময় যদি আমরা শুধু a b দেই, তাহলে c d এর মান পাবেই না, নাকি 0 পাবে? 0 ইকুয়ালটা আমি যা দিয়ে আসবো, ইকুয়াল টু যা দিয়ে আসবো তা পাবো। স্যার আমি যদি a ইনটু b ইনটু c ইনটু d দিই, তাহলে 0 ইনটু 0 হবে। যদি গুণন করি, গুণনের ক্ষেত্রে যদি ফাংশন মানে তখন 0 দেওয়া যাবে না, তখন 1 দিব। কারণ যোগ বিয়োগের ক্ষেত্রে 0 হচ্ছে ধরাশা পর্যন্ত, কোনো বিষ নাই। আর গুণনের ক্ষেত্রে 1 হচ্ছে ধরাশা। বুঝা গেছে? ওকে, এইটুকু সবাই বুঝছি? পাক্কা? মজার না ব্যাপারটা, না আমি একাই মজা পাইছি খালি? এগুলো আমাদের পরে কাজে লাগবে, আপাতত আমরা এই নিয়মটা জানলাম। ওকে ওকে, এখন আপনারা একটা ব্যাপার চিন্তা করলে বুঝবেন যে সব সিস্টেমে নাম এন্ট্রি করার সময় প্রথমে কি আসে? লাস্ট নেম। বড় সিস্টেম গুলোতে আগে লাস্ট নেম আসে, কারণ আপনার একটা লাস্ট নেম থাকবেই, আর একটা ফার্স্ট নেম আসে, তাই না? একটা মিডল নেম আসে। আমাদের যদি এমন হয় যে সবাই ফার্স্ট নেম দিবে আর লাস্ট নেম দিবে, বা সরি সবাই মিডল নেম দিবে আর লাস্ট নেম দিবে, ফার্স্ট নেম অনেকে দিবে না, তাহলে ফার্স্ট নেমে আমরা ডিফল্ট করে দিতে পারি না মিস্টার। আর যদি আমার জেন্ডার নেওয়ার সিস্টেম থাকে, তাহলে জেন্ডার যদি মেল হয় মিস্টার,
আর জেন্ডার যদি ফিমেল হয় মিস, তাই না? এখানে তো আবার মিস মিসেস অনেক কিছু আছে, এটা অনেকগুলো ইফেক্টস দিতে হবে, আমি ওই ঝামেলায় যাইতে চাচ্ছি না। রেডি? এই কনসেপ্টটার নাম কি? ডিফল্ট প্যারামিটার, ডিফল্ট আর্গুমেন্ট অথবা ডিফল্ট ভ্যালু। ওকে, মনে থাকে জানো নাকি সত্যি সত্যি মনে থাকবে? ওকে, এবার আমরা আরেকটা ফাংশন বানাই, স্ট্যাটিক ভয়েড টেস্ট। এখন এইখানে আমরা নিলাম স্ট্রিং ফার্স্ট নেম, স্ট্রিং লাস্ট নেম, স্ট্রিং স্ট্রিং হ্যাঁ, আর গার্লফ্রেন্ডের নেম টেম ওগুলো আমি নিতে চাচ্ছি না, এটুকুতেই বোঝা যাবে। এখন এর ভিতরে আমি কি কাজ করছি না করছি সেটা আলাদা ইস্যু, আমি এখন কোনো কাজ করতে চাচ্ছি না। বাট এই ফাংশনটা যে বারবার কল করবে সে কিন্তু একটু ঝামেলায় পড়বে। যেমন টেস্ট ফাংশন কল করতে গেলে, হ্যাঁ যদিও তাকে বলে দিচ্ছে ফার্স্ট নেম, দেন হচ্ছে লাস্ট নেম, নেম ফাদার নেম, দেন মাদার নেম, এখানে আবার ডিফল্ট ভ্যালুও আছে প্রত্যেকের, ধরে নি। এখন কথা হচ্ছে সবসময় সবাই সব নাম পাঠাবে না, বলা হয়েছে চারটা যে কোনো একটা নাম বা যে কোনো দুইটা দিলেও হবে। অনেকে চারটা দিবে, অনেকে যে কোনো দুইটা দিবে, অনেকে যে কোনো তিনটা দিবে, অনেকে যে কোনো একটা দিবে, তাই না? সেক্ষেত্রে এই ফাংশনটাকে কল করার সময় ডেভেলপারের কোনো অপশন না থাকলে তো অসুবিধা নাই, বাট তারপরে একটু ইতস্তত বোধ করবে, তাই না? সেক্ষেত্রে আর একটা সুপার কনসেপ্ট আছে ডেভেলপারের জন্য, যে আমি চাইলে নাম উল্লেখ করে দিতে পারি। যেমন আমি এত কিছুতে যাবই না, আমি শুরুতেই দিব ফাদার নেম, মানে আর কিছু দিব না, ফাদার নেম দিব। সেক্ষেত্রে আমি ফাদার নেম ফাংশন প্যারামিটারে কোলন দিয়ে এইখানে আমি বলবো এতে নেয় না গেলেই দেখি কি বলে। ফাদার নেম, স্ট্রিং ফাদার নেম, ফাদার নেম এটা তো বড় হাতেরই দেওয়া, আর ওখানে তো সাজেশন আসছে জন্যই আমি ইয়ে করছি। দাঁড়ান দাঁড়ান, অনেকদিন পরে না তো জং ধরছে, যদি এটা একদম খুব নতুন কনসেপ্ট, একদম নতুন কনসেপ্ট, কিন্তু এটা কাজে লাগবে হচ্ছে আমাদের ইয়েতে এসে। আচ্ছা আমি ভুল করছি, আমি বলতে একটু ভুল বলছি, কারেকশন করে নিই, সেটা তো সমস্যা নাই। যদি একটা ফাংশন এমন হয় যে অনেকগুলা ডিফল্ট প্যারামিটার আছে, কিন্তু ওই যে জিদ ধরছেন ডি পাঠাবেন, এ বি সি না পাঠায় ডি পাঠাবেন, তখন এই কনসেপ্টটা কাজে দিবে। সেক্ষেত্রে প্যারামিটারের নাম উল্লেখপূর্বক ভ্যালু দিতে পারবেন, এবং এই কনসেপ্টটাকে বলা হয় নেমড প্যারামিটার। নেমড প্যারামিটার, কিন্তু সেক্ষেত্রে শর্ত থাকে যে ডিফল্ট ভ্যালু হইতে হবে, তাই না? একটা ফাংশনে 6টা প্যারামিটার আছে আলাদা আলাদা, এর মধ্যে 3টাতে ভ্যালু আপনাকে দিতে হবে, ডিফল্ট ভ্যালু নাই, বাকি 3টাতে আছে। সেক্ষেত্রে আপনি এইভাবে কল করতে পারবেন, পারবেন, যেই 3টাকে ভ্যালু দিতেই হবে সেই 3টা দেওয়ার পর, ঠিক আছে? তাহলে ডিফল্ট ভ্যালু যদি আমরা সবগুলা করি এবং আমি আমার মন মতো প্যারামিটারের ভ্যালু পাঠাতে চাই, সেক্ষেত্রে এইভাবে নেম প্যারামিটার ইউজ করতে পারবো। সেটার নিয়ম কি? প্যারামিটারের নেম ক্লোন তারপরে ভ্যালুটা, সেটা ডাটা টাইপ অনুযায়ী ভ্যালুটা, ডাটা টাইপ যদি স্ট্রিং হয় ডাবল কোটেশন, স্ট্রিং না হলে, যদি এটা এজ হইতো তাহলে এইভাবে 4-5 যেভাবে দিছে এইভাবেই ডাবল কোটেশন ছাড়া। নেম প্যারামিটার বুঝছি সবাই? পাক্কা? ওকে, যদি এমন কোনো ফাংশন থাকে যেমন এই ফাংশনটার মতো, যেখানে সবগুলাই ডিফল্ট প্যারামিটার, সেক্ষেত্রে আমি তো ফাদার নেম দিতে পারতেছি না ফার্স্ট নেম লাস্ট নেম না জানলে, তাই না? এই সমস্ত ক্ষেত্রে আমরা ফাদার নেম ডাইরেক্ট দিতে পারবো ফার্স্ট নেম লাস্ট নেম না দিয়ে। এটা যেভাবে আমরা দিতে পারবো সেটারই নাম হচ্ছে নেমড প্যারামিটার। সেটা আমরা করব হচ্ছে প্যারামিটার নেম ক্লোন তারপরে ভ্যালুটা। সেক্ষেত্রে ওই সিকোয়েন্সটা আমাকে আর মেনটেন করতে হবে না, ওই সিকোয়েন্সটা মেনটেন করতে হবে না, অথবা ফার্স্ট নেম দিয়ে লাস্ট নেম দিয়ে তারপর ফাদার নেম আমাকে দিতে হবে না, আমি উল্লেখ করেই ফাদার নেম দিতে পারবো।
যদি ডিফল্ট ভ্যালু দেয়া থাকে, ডিফল্ট ভ্যালু বোঝার পরে এইটা বোঝা গেছে। অনেকেই কথা বলে না, দুইজন বুঝছে নাকি কি এজ? আচ্ছা আচ্ছা, এজ যদি থাকতো, ধরেন এইখানে শুরুতেই এজ আছে, না না এজও ইকুয়াল টু জিরো, এইভাবে আমরা ডিফল্ট করে দিই। হ্যাঁ, যেহেতু সবগুলোই ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল করে, তাহলে যেহেতু সব, এখন আমি এজও যদি পাঠাইতে চাই তাহলে কমা দিয়ে এজ ক্লোন এখানে আমি পাঠাই দিই এই। এখন শুধু এজ পাঠাইতে চাইলেও হবে, নো প্রবলেম। হ্যাঁ, ডিফল্ট দেওয়া নেম প্যারামিটার। হ্যাঁ, না 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 না, ডাটা টাইপ যেগুলো হচ্ছে স্ট্রিং আর ডেট টাইপ, এগুলো ডাবল কোটেশনের ভিতরে হবে, ঠিক আছে? বা বলেন স্ট্রিং ডাবল কোটেশনের ভিতর, ক্যারেক্টার সিঙ্গেল কোটেশনের ভিতর, আর ইন্টিজার ফ্লোট ডাবল এগুলো কেউ কোটেশনের ভিতর হবে না, এটা ফাঁকা। কেন? কারণ যেই টাইপের ভ্যালুগুলোর মধ্যে স্পেস স্ল্যাশ হাইফেন অনেক কিছু আসতে পারে, সেগুলো ডাবল কোটেশনের ভিতর হবে। আর একটা ইন্টিজার ভ্যালুর ভিতরে তো কোনো স্পেস আসবে না, যা আসবে শুরু হবে এবং সিকোয়েন্সিয়ালি শেষ হবে, যার কারণে ওগুলো তার কোটেশন লাগবে না, উল্লেখ করতে হবে না। বোঝা গেছে? ওকে, তাহলে এইটুক যদি বুঝি ফাংশন মজার কনসেপ্ট, তাহলে আরেকটা ছোট্ট ব্যাপার ক্লিয়ার করে আপনাদের ছেড়ে দেব, কথা দিচ্ছে প্রাণ। ছোট ব্যাপারটা হচ্ছে ভ্যালু আর রেফারেন্স। ভ্যালু আর রেফারেন্স, আমরা একটা ফাংশন বানাই স্ট্যাটিক, ওই ভয়েডই বানাই, এটা কিছু রিটার্ন করার দরকার নেই, এটার নাম দিই সালামি। যতবার সালামি কল করব ততবার আমার 20 টাকা করে বাড়বে, তাই না? ওকে, তাহলে কত টাকা আমার কাছে আছে সেটার সাথে তো 20 টাকা বাড়বে, তাই না? তাহলে এইখানে আমরা প্যারামিটারে দিয়েছে ইন্ট এ, এখানে আমরা বলি এ ইকুয়াল টু এ প্লাস 20 এবং আমরা আউটপুট দেই যে কনসোল ডট রাইট লাইন, না আমি বলবো কারেন্ট সালামি, সুন্দর করে বলবো, এর সাথে প্লাস করবো এ, ঠিক আছে? ওকে, এবার আমার মেইন প্রোগ্রামে আসি, কারণ যত বড় ফাংশন বানাই আর যাই বানাই, মেইন থেকে কল না করলে তো ওর কোনো বেল নেই, তাই না? তাহলে উপরে আমি একটা ইন্ট এ ডিক্লেয়ার করি এবং আমার শুরুতে টাকা আছে 550। এবার আমি একটা আউটপুট দিব যে আমার এখন কত টাকা আছে। শুধু এ দেই, অত ঢং না করি, আজকে আর ঢং করতে ইচ্ছা করতেছে না। এবং এখানে আমরা সালামি কল করি এবং এখানে আমরা একে পাঠাই দিই। অনেকের মাথায় প্যাচ লেগে গেছে। এখন ঘটনা হচ্ছে মেইনের ভিতর যে আমরা এ ডিক্লেয়ার করছি 550, এটা মেইন ফাংশনের এ, আর সালামের ভিতর যে আমরা এ ডিক্লেয়ার করছি এটা সালামের এ। তাহলে মার্কার কই? ওই মার্কার কই? আগে কি ক্যামেরা আছে নাকি? একটু মোটা কেটে আমার আছে কি আছে? ফার্স্ট অফ অল যখন মেইন ফাংশনটা রান করবে, যেহেতু মেইনও একটা ফাংশন, সে একটা পয়েন্ট করবে যে মেইনের এ একটা জায়গা নিবে। জায়গা কোন অ্যাড্রেসে নেয় নেক, উত্তরা 6 নেক না 3 নেক, আমার কিছু যায় আসে না, এর ভিতর হচ্ছে 550। তাহলে যখন রাইট লাইন করবে এ মানে সালাম মেইনের এ, মেইনের একে সে পয়েন্ট করবে, তার মানে আউটপুট আসবে কত? 550। সালামিতে যাবে এ মানে মেইনের এ, 550 আসে এখানে ইন্টার এ মানে সালামির এ, তাহলে সালামির জন্য একটা এ ডিক্লেয়ার হবে এবং সেটাতে কত আসবে? 550। তাহলে এখানে যদি এর সাথে 20 যোগ হয়, এটা তো সালামির এ, তাহলে এইটাকে সে পয়েন্ট করবে এবং এটা 570 হয়ে যাবে, তাই না? এবার যদি আউটপুট দেয় তাহলে আমি আউটপুট পাবো হচ্ছে 500। তাহলে প্রোগ্রাম ফাংশন যখন শেষ, ফাংশনটা আবার এখানে কন্ট্রোল রিটার্ন দিবে, তাহলে মেইনের ভিতর আসলে আবার প্রিন্ট দেব এ মানে কোন এ ভাইয়া? মেইনের এ। তাহলে আমার আউটপুট আসবে, বুঝা গেছে ব্যাপারটা? আমি ইচ্ছা করে দুইটারই নাম এ দিছি,
বিটলামি করার জন্য। আপনাদের সাথে বিটলামি করতে একটু ভালোই লাগে, কারণ আপনারাও বিটলাম। দেখি আপনি যেহেতু বলছেন আমি রাখবো। আউটপুট ঠিক আছে, 550, 570, 500 সব ঠিক আছে। এটা আসলে আমি যদি এইভাবে করতাম তাহলে কারো আর প্যাচ লাগে না। তবে আমি একটু প্যাচ লাগাতে চাই, যার বেশি প্যাচ লাগবে তাকে আমি উৎসাহ দিব জিলাপির দোকান দেওয়ার জন্য, আর সে জিলাপির ব্যবসায় ভালো করবে, এখানে ভালো করবে না। ওয়ালা ভিতরে তো বি দিতে হবে, তাহলে আর প্যাচ লাগে না, তাই না? তাহলে আমাকে এ দুইটা এ যা আলাদা এটা আর বলা লাগে না। তো এটা নর্মাল কাজ করলে আমরা আসলে এইভাবেই করব। কনফিউশন তৈরি করে লাভ কি? লাভ আছে কোনো? এটা সবাই বুঝছি? কোনো আপত্তি ইওর অনার? ওকে, এবার আমরা এখানে সিম্পল একটা কাজ করি। এখানে ইন্ট বি প্যারামিটার বলা হয়েছে, তার আগে আমি শুধু রেফ দিই, তাহলে এই শয়তানটাও ডাইরেক্ট পাঠানো যাবে না, রেফারেন্স দিই। এবার রান করে দেখি যে আমার 550, 570, তারপর আবার 570 কিনলাই কিভাবে, কি জন্য, তাই না? ওকে, এবার আমরা যেই জায়গায় চেঞ্জ করছি সেই চেঞ্জটা একটু ঠিক করে নেই। তাহলে সালামির এ না বলে কি বলবো, সালামির বি। এবার প্রোগ্রামটা কিভাবে কাজ করে দেখাই, দেখাই। আমার মনে হচ্ছিল এই পাশে কেউ রাজি নেই, সবাই মুখ বন্ধ করে আছে। হ্যাঁ আচ্ছা, সেটা করতে হবে, কিন্তু এখন তো নতুন না, এখন খারাপ ব্যবহার করবো না, আর কিছুদিন পর। তাহলে এ একটা ডিক্লেয়ার হলো মেইনের এ, এটাতে 550 আছে থাকবে, আউটপুট এ দিল 550। যখন আমি রেফারেন্স এ বলছি তখন এই শয়তানটাও রেফারেন্স বি, এ কি করবে, এ থেকে 550 নেওয়ার কথা ছিল না, না নিয়ে সে কি করবে, এর যে একটা জায়গা আছে না এক্স ওয়াই জেড একটা লোকেশনে, বা উত্তরা সেক্টর 3-এর 28 নম্বর বাসা, ওইটাই সে দখল করবে। মানে সে আলাদা করে জায়গা নিবে না তার ভ্যালু রাখার জন্য, সে ওটাকেই দখল করবে। ঠিক আছে, সরাসরি তার অ্যাড্রেসটা নিয়ে নিবে, যার কারণে এই একই জায়গার নাম এ, একই জায়গার নাম বি। এই কারণে হবে কি, বিতে যখন আমি 20 যোগ করব তখন বি তো সুন্দর এখানে 20 যোগ করে দিব। আউটপুট যখন দিব বি এর সুন্দর করে 570 আসবে, এখান থেকে কন্ট্রোল যখন এখানে চলে আসবে, যখন এর আউটপুট দিবে 570ই পাবে। বোঝা গেছে? আগের কনসেপ্টটাতে যখন আমি রেফারেন্স ইউজ করি নাই তখন একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলকে ভ্যালু দিয়ে দিছে। বোঝা গেছে? কিন্তু যখন আমি রেফারেন্স ইউজ করব তখন একটা ভেরিয়েবল আর একটা ভেরিয়েবলকে তার জায়গাটাই দিয়ে দিচ্ছে, একটা জায়গার নামে একটা ওইটা জায়গার নাম বি, দুইজন জাস্ট দুই নামে চিনতেছে। এখন ব্যাপার কি, এই ফাংশনটাকে যদি আমি 10 কোটি বার কল করতে গিয়ে দেখি আমার র্যাম হ্যাং করতেছে বা কম্পিউটার হ্যাং করতেছে, কন্ট্রোলারটা ডিরেক্ট সেভে বন্ধ করতে হচ্ছে, তখন আমার কি করতে হবে, এই রেফারেন্স দিতে হবে। রেফারেন্স দিলে কোনোভাবেই যত কোটি বারই এই ফাংশনটা আমি কল করি আলাদা মেমোরি নিবে নাকি একটাকেই পয়েন্ট করবে, এটা একটা ইস্যু। আর একটা ইস্যু, একটা ভেরিয়েবল আমার এমন জায়গায় আছে আমি প্যারামিটারে পাঠাবো বা হাজার হাজার ফাংশনে পাঠাইলে ওটার ভ্যালু আমার সব টোটাল করার দরকার, সাম করার দরকার। তখন তো আমি বিভিন্ন জায়গায় ভ্যালুগুলো থাকবো, ওই রিস্ক নিতে পারবো? তখন আমার সব ভ্যালু এক জায়গায় রাখতে হবে না, আগের ভ্যালু যদি ধরে রাখতে চাই। এরকম সিচুয়েশনে আমাদের কি ইউজ করতে হবে, রেফারেন্স। ওকে, যদি আমরা শুধু প্যারামিটারে ভ্যালু পাঠাই তাহলে ওই টাইপের ফাংশনগুলোকে বলা হচ্ছে কল বাই ভ্যালু। আর যদি আমি ফাংশনের প্যারামিটারে রেফারেন্স পাঠাই তাহলে এই টাইপের ফাংশনগুলোকে বলা হচ্ছে কল বাই রেফারেন্স। দুইটাই আমাদের প্রয়োজন পড়বে, এই প্রয়োজনগুলো পরে আমাদের পড়বে। এখন আমরা এই কনসেপ্টটা তো বুঝছি যে কাজটা কি, এবং সেটা প্র্যাকটিক্যালি বুঝছি কিনা। মানে এই বোঝা কিন্তু ক্লাসের বোঝা না, আপনারা ক্লাসের এগুলো পড়ে আসছেন কিন্তু ভুলে গেছে। কিন্তু আমার এখানে বুঝতে হবে কি, ও ব্যাপারটা আমি উপলব্ধি করতে পারলাম। এইভাবে বুঝলে হয় কি, এটা সেকেন্ড টাইম থার্ড টাইম আপনাকে আর দেখতে হবে না, কনসেপ্টটা মাথায় গেঁথে যাবে। বুঝতে পারছেন? এজন্য আমার এত কষ্ট করে দেখানো, নাহলে তো প্রেজেন্টেশন এনে দেখালে কত সুন্দর হয়েছে, সুন্দর ফাটফাট করে দেখায় চলে যেতাম, তাই না? কে বোঝেন নাই? রেফারেন্সটা সেট করে যদি আমি ওইখানে a = স্যালারি দিয়ে কল করতাম, a = যদি আমি কল করতাম, ও a = স্যালারি, এই ক্ষেত্রে হইতো না, কারণ এটা রিটার্ন করে না, ইরোড দিতে ভয়েড ফাংশন। ঠিক আছে? তবে হ্যাঁ, আপনি ওইভাবে ক্যালকুলেট করতে পারেন, একে রিটার্ন করা ওইভাবে ক্যালকুলেট করতে পারেন, কিন্তু এটা আপনি একটা ওয়ে দেখেন। হ্যাঁ, যখন আমার যেটা ভালো হবে, অনেক ধরনের লজিক জানলাম, এটা দিয়ে ওটা সলভ করা যায়, ওটা দিয়েও সলভ করা যায়, ওটা দিয়েও সলভ করা যায়। কিন্তু যখন আমরা সিচুয়েশনে পড়বো
তখন আমার মাথায় আসবে স্পেসিফিক এইভাবে এটা সলভ করা যাবে। মাথায় যাতে এই কনসেপ্টগুলো খেলা করে, এই ব্রেনটা যাতে আমাদের তৈরি হয়, এই জন্য এত কিছু জানানো। বোঝা গেছে ব্যাপারটা? যদি এটা ভয়েড টাইপ না হয়, যদি ইন্টিজার টাইপ হতো, আর আমরা যদি এটা রিটার্ন টাইপ দিলাম, তাহলে কি এটার মানে রিটার্ন করতে চেষ্টা যেত নাকি শুধু বেরোটা যেত? তখন এটার আগে একটা ভেরিয়েবল বসাতে হতো। এটা কি নিবে স্যার, অ্যাডজাস্টমেন্ট নাকি বেরোবে? আচ্ছা আচ্ছা, রেফারেন্সটা পাঠাইছে আমরা প্যারামিটারে, হ্যাঁ, রিটার্নের সাথে এটার কোনো সম্পর্ক নেই। বোঝা গেছে? আর রিটার্ন যদি আমরা অ্যাড্রেস করতে চাই, তাহলে রিটার্ন রেফারেন্স বি, তাহলে এটাকে যেই শয়তান ধরতো সে হয়তো তখন গিয়ে হইতো, সেটা আলাদা হয়। এখানে আমি অনেকগুলো প্যারামিটার নিতে পারি না, অনেক 1000 লক্ষ কোটি, কিন্তু রিটার্ন করলাম আন্ডা, তাহলে আন্ডাই রিটার্ন হবে। বোঝা গেছে ব্যাপারটা? আবার কিছু কিছু ক্ষেত্রে হয় কি, অনেক বড় একটা সেলস ইনভয়েস, যে কোন কাস্টমার নিছে, কবে নিছে, কোন এমপ্লয়ি বেচছে, কমিশন কত পাইছে, ভ্যাট কত আসছে, রেট কত আসছে, আগের ডিউ কত ছিল, এটার সাথে ক্যালকুলেট হয়ে কত হয়েছে, এখন পেমেন্ট কত করছে, সেই পেমেন্টটা এটার ডিউ কতটুকু কভার করছে, রেফারেন্স কি, রিমার্ক কি, এগুলা। তারপরে সে কি কি প্রোডাক্ট নিছে সেগুলোর একটা লিস্ট। এগুলো যাওয়ার পরে কোন কোন প্রোডাক্ট আমার এক্সক্লুসিভ প্রোডাক্ট, কোন কোন প্রোডাক্টের স্টক শেষ হয়ে গেছে সেগুলোর একটা নোটিফিকেশন, ঠিক আছে? আবার কোনটা কোনটার ওভার প্রাইস হয়ে গেছে সেগুলোর একটা নোটিফিকেশন, কোনটা কোনটা আমার অ্যাডমিনের অ্যাপ্রুভ লাগবে সেটার একটা নোটিফিকেশন, কোনটা রিঅর্ডার করা লাগবে সেটা একটা নোটিফিকেশন। এত কমপ্লিকেটেড একটা কাজ করে একটা ফাংশন রিটার্ন করবে কি ট্রু পার্সিভে, বুঝছেন ব্যাপারটা? জাস্ট রিটার্ন করবে ট্রু, আর সবগুলো কাজ হয়েছে। আর যদি কোনো এক জায়গায় ঝামেলা হয়, সে কি করবে, যে যে কাজগুলো করছিল ওগুলো চুক্কু দিবে, আন্ডু দেওয়ার অপশন নাই, চুক্কু আমাদেরকে বানাইতে হবে, ঠিক আছে? চুক্কু দিয়ে ওগুলো যেগুলো কাজ করছিল ওই চেঞ্জগুলো আবার কি করবে, নরমাল করে দিবে, করে দিয়ে সে রিটার্ন করবে ফলস। ফলস রিটার্ন করার আগে কোনো এক জায়গায় আবার একটা নোটিফিকেশন সেট করবে কেন ফলস হয়েছে, যে আপনার কানেকশন ডিসকানেক্টেড, অথবা দুইটা ইনসার্ট করার পর সার্ভার সেশন আউট হয়ে গেছে, এই হয়েছে। বোঝা গেছে ইস্যুটা? এই জন্য আমরা ফাংশন এখন এইভাবে ডিসকাভার করতেছি। এটা কতগুলো ভ্যালু আসলো সেটার সাথে কতগুলো রিটার্ন দিবে তার সম্পর্ক করার দরকার নেই। আমি বুঝতে পারছি ব্যাপারটা? পাক্কা? ওকে, তাহলে ফাংশনে আর তেমন কিছু নাই। ফাংশনের আমি যতটুকু দেখালাম একটু বুঝলে এরা, কারণ এর বাইরে কিছু নেই। আমার অনেক কনসেপ্ট আছে, অ্যানোনিমাস ফাংশন টাংশন, ওগুলো আমরা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে গেছি। বোঝা গেছে? আমার কেন জানি বিশ্বাস হচ্ছে না যে এতগুলো আমি একটু সময় পড়াইছি। আমার মনে হচ্ছে যে আপনারা খালি চাচ্ছেন যে আমি কোনো রকম বের হয়ে যাই, এই জন্য হ্যাঁ হ্যাঁ বলে আমাকে পার করতেছে। কি শুরু করবো? আজকের টপিকস এখানেই শেষ। এখানে কারো কোনো প্রবলেম থাকলে ডিসকাস করতে পারে, বা অন্য কোনো প্রবলেম থাকলে ডিসকাস করতে, এত তাড়াতাড়ি ছাড়তে চাচ্ছি না। কালকে আমরা কি পড়বো? কালকে আমি অ্যারেটা দেখাবো। অ্যারের আমি বেশি ডিপে যাব না, কারণ আমার দরকার নেই, আমার দরকার নেই প্রফেশনাল প্রজেক্ট করার জন্য। তবে আপনারা কিভাবে শিখবেন, কই শিখবেন সেটা আমি দিয়ে দিব। কালকে অ্যারে পড়ানোর পর আমি কিছু প্রোগ্রামেটিক প্রবলেম আপনাদের দিব, যেটাই বন্ধের দিনগুলো বা যে কদিন গ্যাপ থাকবে এই কদিনে আপনারা সলভ করবেন। এটা হতে যাচ্ছে আপনাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, কালকে দিব। এবং সব ধরনের কাজগুলো আমি এখন আপনাদের ক্ষেত্রে এইভাবে কাস্টমাইজ করে নিয়েছি। রোববার দেখাবো, সোমবার দেখাবো, মঙ্গলবার ফিনিশিং দিয়ে কাজ দিয়ে দিব। বোঝা গেছে? কারণ আমরা যেই পরিস্থিতিতেই পড়ি ওটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে।